আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ মুক্তিযোদ্ধা এবং অতিথিবৃন্দ এবং আপনারা যারা এই স্কুলের ছাত্রছাত্রী সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব, জোহার। আজকের যে দিনটি একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন, যেহেতু একটা ছোট্ট মানুষ, যে সপ্তম শ্রেণীর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, এরা দেশ সম্বন্ধে, দেশটা কেমন করে পাইলাম, আমাদের এই যে জাতীয় পতাকা, এত রক্তের বিনিময়ে স্বাধীনতা, এটা আমরা বড়রা যারা অনেকেই জানি, অনেকে দেখছি, কিন্তু আমিও দেখিনি, নিজেও দেখিনি যে এই যুদ্ধ কী হয়েছে না। সে কারণে আপনার যে আমাদের যে বাচ্চারা আছে তারাও জানে না, এই সম্বন্ধে কিছুই জানে না, শুধুমাত্র জানে যে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশটা কেন হলো, কিভাবে হলো, কত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করছে, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা মহোদয় আছে এখানে, ওনারা কিভাবে যুদ্ধ করছে, কিভাবে বাচ্চারা ওই সময় ছোট ছোট বাচ্চারা যুদ্ধ করছিল, যুদ্ধে অংশগ্রহণ করছিল, মানুষ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে এই দেশটাকে স্বাধীন করার জন্য সহযোগিতা করেছিল। এই জিনিসগুলো নিয়েই আজকের আলোচনা। এটা কিভাবে কি হয়েছিল না হয়েছিল, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা আছেন এবং যারা প্রত্যক্ষদর্শী, আমাদের সম্মানিত সভাপতি এবং অনেক শিক্ষকবৃন্দ আমাদের আছেন, যারা এই জিনিসটা প্রত্যক্ষভাবে দেখছে, প্রত্যক্ষভাবে অনুধাবন করছে। এটার প্রামাণ্য চিত্র আজকে প্রায় মোটামুটি 20 মিনিটের একটা প্রামাণ্য চিত্র, এটা সংগ্রহ করে আমাদের কি বলে উপজেলা শিক্ষা অফিসে পাঠাইতে হবে। এই যে ব্যবস্থাটা করছে বর্তমান সরকার, এটাকে আমি অন্তত স্বাগত জানাই, যে আমাদের এই যে একটা অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা এই দেশের স্বাধীনতা সম্পর্কে জানবে এবং এই যে বদ্ধভূমিতে যাওয়া হবে, বদ্ধভূমিতে কি হয়েছিল, কিভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই সম্বন্ধে জানা, এটা অবশ্যই আমাদের এই অধিকার আছে এবং এটা জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। এই জিনিসটার উপরেই আমাদের গুরুত্ব দিয়ে আমরা সামনের যে শিক্ষা অর্জন করতেছি, এই শিক্ষা অর্জন করব আমাদের এই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সঙ্গে। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সম্মানিত সভাপতিকে এই বিষয়ে কিছু বলার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ের আলোকে প্রামাণ্য চিত্রে আমরা রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে বসবাস করছি, সেজন্য আমরা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠেছিল 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা ও সূচনা, যার ফলশ্রুতিতে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে 30 লক্ষ শহীদ ও মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও লাল সবুজের পতাকা। এখন আমরা প্রামাণ্য চিত্রে মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী ও মুক্তিযোদ্ধার কাছ থেকে কিছু জানব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে দেখেছেন কি না, দেখলে তার অনুভূতি ব্যক্ত করুন। আমি দেখেছি, আমার দিনাজপুর মহাজা আয়াজ বলে আমার যখন ওই দিল্লি থেকে 3 ট্রাক নিয়ে যায়, তখন ওখানে ছিল ক্যাপ্টেন সাহারিয়া। ওই জেলার কিছু আগে এই আমি তখন ভাত খায় আমি যাচ্ছি ভোজনের জন্য, তখন মাইনে 5টা হয়ে যায়। তখন ওখান থেকে আমার বাড়িতে রংপুর কিছুদিন পরে শুনলাম নাকি শেখ মুজিবুর এখানে মিটিং করবে। আমি ডাকবেলায় চলে গেলাম, উনি আসলে আমার সাথে আমাকে রিসিভ করলো, এই ছেলেটা কি বলে পাড়াতেও ঢাকা। আমি ঢাকা আমার 3 জন পাড়া দিল, 2টি প্লেয়ার, আমি ঢাকার বাড়ি গেলে আমার অবসর হলো। তারপর হঠাৎ দেখে আমার কমান্ডার মোহাম্মদ আবদার এলাকার লোক, ওদের বললাম, ওরা আমার নিয়ে গেল শিক্ষামন্ত্রীর কাছে। ওখান থেকে বললো তোমাকে আসতে হবে না, করতে হয় আমরা করবো। তারা ওখান থেকে জার্মানি 1 বছর ছিলাম চিকিৎসা।
মুক্তিযুদ্ধের কোনো ভাষণ আপনি সামনাসামনি শুনেছেন কিনা, শুনলে তাই সেই অনুভূতি ব্যক্ত করুন। ভাষণ আমি দিনাজপুর জেলার ৭৭ সালে এই বড় মাঠে উনি শেষ মিটিং করে তখন পুলিশের রাইফেলে আমি ডিউটি করি। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। স্মৃতি নাই, আমাকে ২০০০ টাকা একটা চেক দিছিল। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ২১ বছর। যে এলাকা ও সেক্টর থেকে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার বিবরণ দিন। এলাকার নাম? আমি বলতেছি, এখানে সেক্টর কামাগারি এলাকা আমি বলি আগে। সেক্টর ছিল ৭ নম্বর সেক্টর, রাজশাহী, বগুড়া, আমার পাবনা, দিনাজপুর কিছু অংশ। ওনার সেক্টর ছিল তোমার তরফপুর হেডকোয়ার্টার। আমাদের বাড়ির নাম্বার এরিয়া ছিল হিলিঘটা, বিরামপুর, নবগঞ্জ থানা এবং যে আটলবিল জঙ্গলে আমরা ছিলাম। আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধাদের নাম উল্লেখ করুন। ডাক্তার মোহাম্মদ হোসেন, ওনার এপিক নাম্বার ছিল 656, পার্টি নম্বর ৫। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ ও অনুপ্রেরণা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন? বঙ্গবন্ধু ৭ মাসের ভাষণ দিল, যা কিছু আছে মোকাবেলা করতে হবে। তো ওই কথা নিয়ে আমাদের পুলিশ বাহিনী, ইপিআর, আনসার, সেনাবাহিনী তারা বললো আমাদের ওই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অর্ডার দিল। তখন আমার গ্রামের যত একজন ছাত্র, কৃষক সবাই চলে গেল ভারতে। ৩০,০০০ মুক্তিযোদ্ধা মানে কুশল গ্রহণ করে। আপনার পরিবারে ও আত্মীয় স্বজনের আর কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছেন কি না, থাকলে বলছেন কি? নদীর আমার ক্ষমদেব হয়, নবীর মামা, আর আপনার পরিবারে কেউ শহীদ হয়েছে কিনা, থাকলে তা করেছেন। বাসার হাবিলদার আমার ভাইয়া হয়। যুদ্ধে যাওয়ার জন্য কোথাও ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন কিনা, থাকলে তথ্য দিন। ১৯৬৯ সালে দিনাজপুর জেলা পুলিশ লাইনে আমি যোগদান করি। আমার নাম্বার ছিল ৬৫। আমার হাবিলদার ছিল আহমদ খান, সুবেদার আউল সাহেব। আমি ওখান থেকে ৭৭ দিনাজপুর জেলা বড় মাঠে শেখ মুজিবুর সাহেব তখন মিটিং করে, ওই মিটিংয়ে আমি রাইফেলে ডিউটি করি। আর দেখ আমাদের গ্রুপ সারদা পুলিশ একাডেমি, ওখানে আমার নাম্বার ছিল ৬৭২। ওখানে ডিএসি খালেদ সাহেব। সময় কোনো বিশেষ ঘটনা থাকলে তা বর্ণনা করুন। আমার কাজীর কানাল এই গ্রাম গ্রামে এখান থেকে রঘুনাথপুর থেকে একটা সেভিং নিয়ে গেলাম কাজীর কানাল। ওখানে আমাদের অস্ত্র ছিল রেজারু, মাগাজাল, ডাক্তার এদের নিয়ে আমি সিলেট নিয়ে আসলাম বৃহস্পতি দেব ভ্রমণ খোলা। আসি দেখে খান এই যাওয়া আসি করতে তো এই ৭টা ৮টা হবে। তখন কিছু বৃষ্টি পড়ে আমার ৩ ঘন্টা থাকলাম। দেখলে আমার ৩ জন কষ্ট চালাতে জানি, এখন আমার তো খুঁজে যেতে পারবো না। আমরা এখন থেকে তারা হাসলাম, যখন নদীর পাড়া আছে আমাদের এখানে হাবিলুর বন্ধু আছে, ওনার বাড়িতে অস্ত্র খুলে আমার ২ জন বাড়ি চলে গেলাম।
বিষয়ে এগুলো তথ্য দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমার আরো কিছু বলা আছে। এই ইয়াতে বিরামপুর বিরামপুরে আটটা আমরা জায়গা ধরে হত্যা করি। আমাদের ওই যে লাউবুস গরিপাড়া ওখানে রাজাকার দুজন মারা যায়, 7 বছর ধরে ভারতে পাঠাতে করে আমার ওখানে এই ভারতের এই মেজর বিরামপুর কটাপুর আমার কাছে দেখে নেয়। তারপরে আমার কাজ হলে ওখানে ছিল ওই উপর নদী বাংলা থেকে আমি আবার নবমূল আসলে দিল্লির আমাদের ছিল পাখি ছিল, ওখানে আবার জয়েন করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি প্রামাণ্য চিত্রে আমরা রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। আপনাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী। আপনার নিকট থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণমূলক কিছু বিষয় জানব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি কি সচক্ষে দেখেছেন? দেখলে তার অনুভূতি ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী, উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোন, বঙ্গবন্ধুকে আমি দেখছি সূত্রটা কি ছিল যে বঙ্গবন্ধুকে সর্বপ্রথম আমি দেখি 1977 সালের প্রথম নির্বাচন, পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। আমাদের দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান, আর 1500 মাইল দূরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ওরা বিহারি আর আমরা বাঙালি। তো বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়ে প্রথম ভোট নিয়ে আসে, জনগণের ভোট। আগে এরকম ভোট হতো না। তো ট্রেনে উনি ঝটিকা সফর করছিলেন। ৭৭ সালের প্রথম যে নির্বাচনটা হয়। তো আমরা ছাত্র, আমি আপনাদের মতোই ছাত্র ছিলাম, নবাবগঞ্জ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। ওখান থেকে ছেলেরা আমরা দৌড়ঝাঁপ করে চলে গেলাম পায়ে হাঁটে, কাঁচা রাস্তা। ট্রেনে 9টার ট্রেন, 9টার যে মেল, ওই মেলে তার ভাষণ হওয়ার কথা। হাজার হাজার জনতা, তার মধ্যেও আমাদের সৌভাগ্য হলো আমরা যারা শক্তিশালী ছিলাম সে সময়, দৌড়ঝাঁপ করে আমরা আগাইতে একদম ট্রেনের যে এখানে এসে দাঁড়ালো, সামনেই যা পড়ে গেল বগিটার সামনে। 4 নম্বর না 3 নম্বর লাইনে লাগালো গাড়ি, আমরা প্ল্যাটফর্মে ছিলাম। তো গোটা ট্রেনটাই জনগণ, মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। উপরে জনগণ, নিচে জনগণ, দুয়ারে জনগণ, হাজারো মানুষ ট্রেনটাকে ঘিরে রাখছে। ট্রেনটা আসতেছে, মনে হচ্ছে যেন ওটা একটা গরুর গাড়ি আসতেছে ধীরে ধীরে। পার্বতীপুর থেকে আসলো, রাইট 9টার ট্রেন চলে আসলো, মেল চলে আসলো আমাদের স্টেশনের 1টার দিকে, দুপুর 1টার দিকে চলে আসলো। তারপরে উনি ভাষণ দেওয়া শুরু করলো। দেখলাম ভেতরে হাজার হাজার ফুলের মালা বগিটা ভরে দিয়ে দিয়েছে মানুষ, গলায় মালা দিচ্ছে আর এদিকে গলা নিয়ে রাখতেছে। এমনি সময় বক্তব্য শুরু হলো। এই বক্তব্যটা পুরোটাই আমার এখনো খেয়াল আছে। তো উনি বলছিলেন যে আমাদের দেশের অর্থ, আমাদের দেশের সম্পদ তারা পাকিস্তানে নিয়ে যায়, আর আমাদেরকে চাকরি দেয় না, বাকরি দেয় না, খাবার দেয় না, সুবিধা মতন রেল নাই, ট্রেন নাই, নাই কোনো বড় বড় শহর গড়ার ব্যবস্থা। ওখানে গুন্ডায় গুন্ডায় শহর করতেছে তারা, রাজধানী ওইখানে ছিল। এমনি একটা বৈষম্য তুলে ধরলো। ধরার পর বললো যে আমরা চিনি আবাদ করি, আমাদের চিনি বিদেশে পাকিস্তানে নিয়ে যায়, ওখান থেকে আবার আমাদেরকে কিনতে হয় বেশি দাম দিয়ে। এইভাবে বৈষম্য তুলে ধরে শেষের দিকে ভাষণে বললো, অকি ডাক্তার ছিল প্রথম প্রার্থী, বলো যে আমি আপনাদের ভোট নৌকায় চাই, সবাই দেবেন কিনা বলেন। তো হাত উঁচা করে সবাই বললো যে আমরা সবাই ভোট দেবো, এবং তাই করছিল। বাংলাদেশের মানুষ প্রায় 169-170-এর মধ্যে বোধহয় 169টা আসন এই বাংলাদেশের মানুষ দিয়েছিল তাকে ভোট দিয়ে। তার মধ্যে আমাদের ছিল অকি ডাক্তার, আর ঘোড়াঘাটের ছিল মজিদ চৌধুরী। তো এই স্মৃতিটা আমার সবচেয়ে আলাদা, যে আমি ছাত্র জীবনে
দৌড়ায় গিয়ে বঙ্গবন্ধুকে 10 গজ দূর দিয়ে দিতে হয়েছে। এর থেকে আর কি। তারপরে আবার দেখা হয়েছে, পরে আমি আসতেছি। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর কোনো ভাষণ আপনি কি সামনাসামনি শুনেছেন কিনা? শুনলে সে অনুভূতি ব্যক্ত করুন। প্রথম ভাষণ তো বললামই, যেটা উপস্থাপন হলো এটা। আরেকটা ভাষণ আমি যে শুনেছি, ওইটা খুব গুরুত্বপূর্ণ। 9 মাস যুদ্ধ হয়ে গেল, মানুষ তার 7 মাসের ভাষণে সাড়া দিল, যুদ্ধে অংশগ্রহণ করলো, আমরা সহায়তা করলাম, আমরা সাহায্য করলাম। আমাদের যাবতীয় ব্রেন, বুদ্ধি এবং খাদ্য সামগ্রী যা কিছু যার আছে প্রতিটি পরিবার থেকে শতকরা, আমি তো মনে করি তখন শতকরা 99%, 95% লোকেই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সবাই মুক্তিযোদ্ধা, সবাই সহায়তা করছে আমাদের সময় ছিলাম। তার মধ্যে আমাদের এই যে প্রধান স্যারও আছে পাশে বসে, আমরা একসঙ্গে ঘুরতাম এবং আমরা ভয় ভীতির মধ্যে জীবন কখন যাবে যাবে এরকম অবস্থা করেছিলাম। তারপরে 9 মাস যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হয়ে গেল, 1971-এর 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পর আমরা কিন্তু বঙ্গবন্ধুকে পাইনি, উনি পাকিস্তানের কারাগারে বন্দিত হন। অনেকে বলছিল যে মারি ফেলছে, অনেকে বলছিল যে নাই, অনেকে বলছে ফাঁসি দেওয়া হয়ে গেছে। তো না, তারা মারতে পারেনি, আন্তর্জাতিক চাপের মুখে ওরা ছাড়ি দিতে বাধ্য হলো। 1972-এর টেলিভিশনে হয়তো দেখছেন সবাই, দেখেন এখনো। 1972-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশের মাটিতে আসলো, টিভিতে দেখেন নাই সবাই? 10ই জানুয়ারি 72 সালে, 71-এ স্বাধীন হলো, 72-এর 10ই জানুয়ারি তারা ছেড়ে দিতে বাধ্য হলো। আর লন্ডন হয়ে, ভারত হয়ে তিনি বাংলার মাটিতে পা দিলেন। এবং পা দেওয়ার পরে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াইছেন। তার মধ্যে দিনাজপুরে আসলো, সম্ভবত আমার খেয়াল আছে মার্চ অথবা ফেব্রুয়ারির শেষ দিকে। খুব রোদ ছিল, এত রোদ ছিল যে আমরা ওখানে দাঁড়াতে পারতাম না। মানে অনেক অজ্ঞান হয়ে পড়তো, অনেকে বৃদ্ধ মানুষ, অনেক অসুস্থ মানুষ, তাদেরকে টেম্পোরারি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি করে। অন্তত পক্ষে 100টা ক্যাম্প করা হয়েছিল। গোটা বড় মাঠ, তখন পুরা শহীদ ময়দান বা বড় মাঠ বলে আমরা ডাকতাম, গোটা বড় মাঠে নাহলে 8-10 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। তো আমারও সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়া। সেখানে তার মঞ্চের পশ্চিম প্রান্তে ছাত্রলীগের ব্যানার ছিল আমার, পশ্চিম প্রান্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনছি। এবং প্রত্যেকটা ভাষণ আমার খেয়াল আছে। এই ভাষণগুলো যদি আজকে বলে অনেক সময় লাগবে। উনি সেফটি বক্সে ঢোকেন নাই, খোলামেলা মঞ্চের মধ্যে ওটাকে লাথি মেরে সরাই দিল যে আমাকে লজ্জা দেওয়ার জন্য কে গেলে আনছে এটা। তো রহিম সাহেবেরা, নজিবার উকিলেরা, ইউসুফ প্রফেসর তখনকার মন্ত্রী ছিল, ইউসুফ প্রফেসর শিক্ষামন্ত্রী ছিল, ওনার বাড়ি দিল, ওনারা ধরে ওটাকে নামাই দিল। গোটা মাঠ জুড়ে লক্ষ জনতাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি হাত নেড়ে ভাষণ দিলেন এবং বলছিলেন যে পাকিস্তানের এত নির্মম 9 মাস আলোর মুখ দেখায়নি তারা, বরফে রাখতে পারল। এমন বর্ণনা আমি শুনেছি। এই জন্য বলি যে দেশটা এমনিতে আসে নাই, 30 লক্ষ মানুষের জীবন গেছে, 2 থেকে 2.5 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, তারপরে এই স্বাধীনতা আসছে। এটাকে রক্ষা করতে হবে তোমাদেরকে। তোমরা এখন ছাত্র, তোমরা এরপরে বড় হবে, ধীরে 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 শিক্ষা নিয়ে, ভালো মতো শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। পরিবারকে সহায়তার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এই যে জানতে পারছো, তো সরাসরি দেখতে পাচ্ছ, এটাই তোমাদের ভাগ্য। তোমরা এটাকে ধরে রাখবে আগামী দিনে। যারা স্বাধীনতা করে দিয়ে গেছে তারা নাই, অনেকে তারা নাই। আজকে আমাদের পাশে আছে একজন, আমাদের গ্রাম থেকে একজনে গিয়েছিল। এই জন্য এটা আমাদের একটা গর্ব যে আমাদের রঘুনাথপুর থেকে শেষের দিকে এসে অংশ নিয়েছিলেন উনি। অন্তত পক্ষে তার জীবন বিপন্ন হয়ে গেছিল, বাঁচে আছে কি নাই আমরা জানতাম না। পরবর্তীতে রংপুর মেডিকেল থেকে ওনাকে খবর হয় যে উনি আছে অজ্ঞান অবস্থায়, এখনো জ্ঞান হয়নি, কথা বলতে পারতো না। তার অসংখ্য ব্রেন সহ, মাথার অপারেশন সহ শরীরের অসংখ্য অপারেশন করার পর জার্মান টার্মান হয়ে এখন আমাদের কাছে বসে আছেন। এটাও আমাদের সৌভাগ্য। সবাইকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? থাকলে তার বিবরণ দিন। বঙ্গবন্ধুর সাথে আমার বড় ধরনের কোনো স্মৃতি নাই। এই 2টা স্মৃতির কথাই বললাম এবং হাতে হাত মিলাবার সুযোগ হয়েছিল। আমরা যখন ওইটা বলি নেই, হেলিকপ্টার যখন 2টায় আসলো ঠাকুরগাঁর দিক থেকে, তখন
আর কেউ আসতে থাকলে তারা জানবেন হেলিকপ্টারটা বলবার মতো জায়গা ছিল না, এত লোক ছড়াছড়ি হয়ে গেল হয়ে দিয়ে যে আর বঙ্গবন্ধুকে কেমনে দেখে বা পায়ে এরকম আসা, উনি হাত নেড়ে নেড়ে দেখাচ্ছিল হেলিকপ্টার থেকে, মাথার উপর দিয়ে হেলিকপ্টার ঘুরতেছে। তখন আমরা ছাত্রলীগ, আনসার, ভিডিপি যারাই ছিল তখন পুলিশ সবাই মিলে হাত ধরে 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 আমাদের ফিল্ডের থেকেও একটু ছোট জায়গা সারাউন্ডিং এরিয়া করে হাত ধরে ধরে কোনো ফাঁক করলাম। ওই হেলিকপ্টার দিনাজপুরের শহর করতে 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 যখন দেখেছে একটা ফাঁক বাড়াইছে তখন ওখানে বসলো। এই বসার সাথে সাথেই আমরা বাঁধ ভাঙা ঢেউ ভেঙে হেলিকপ্টারের নিচে চলে গেল সবাই, আমরাও গেলাম। তারপরে আবার ফাঁক করে করে ওখানে সার্কিট হাউস পর্যন্ত আমরা তাকে পার করে দিই। তখন আমার একটা স্মৃতি মনে পড়ে যে আমি তার হাতে হাত মিলেছিলাম এবং আমার ধারণা ছিল যে বঙ্গবন্ধু দেখতে কালো কিংবা ময়লা কিংবা ভদ্র পরিষ্কার না, আমি দেখলাম যে গালগুলো দিয়ে রক্ত ঠোকা বলে রক্ত মানে বেরিয়েও করতে মানুষ ছিল, বিশেষ করে ওখানে বন্দি ছিল ছিল বন্দি অবস্থা আরো মুখ দেখায় নেই, ওখানে আরো বেশি উজ্জ্বল হয়ে গেছিল চেহারাটা। এই হাত মিলানোর চেহারাটা আমার সাথে আবার এইটাই আমার বড় স্মৃতি একটা মনে পড়ে সৌভাগ্য হয়। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় যদি ধরা যায় আমার এখন 65 বছর, তাহলে 49 বছর বাদ দাও, 49 আগে মুক্তিযুদ্ধ হয়েছে 16 থেকে 17 কিংবা 15। আমরা স্কুলে যেতাম তখন এই স্কুলে প্রাইমারিতে আসতাম, গরু ধরে বেড়াই, বড় ভাই আবার স্কুলে পাঠাতেন, এই স্কুলে যান না, নদীর মন্দির ছিল তা দৌড়দৌড়ি করে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দেয়, অনুমান করে এসটা তখন বয়সটা দেওয়া হতো। সেই হিসাবে মনে করি 16 মধ্যেই হবে, 16-17 এরকমই হবে, 76 যে নির্বাচনটা হলো এবং 71 মুক্তিযুদ্ধ। আপনার এলাকা বা গ্রামে কোনো গণকবর আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। আমাদের গ্রামে কোনো খবর নাই, তবে ওই ওখানে যে মারা হয়েছে চোখদুলু, যেখানে লিয়াকত মামার ভাটা, ওখানে অসংখ্য মানুষকে মারা হয়েছে হিন্দুগুলো নিয়ে এসে এবং বহু নির্যাতন করা হয়েছে মা বোনদের উপর, সে স্মৃতি আছে এবং ওখানে গেলে তোমরা যেতে পারবে। আর আমাদের রঘুনাথপুরের মধ্যে একটা অঘটন ঘটেছে, স্বাধীনতা হয়েই গেছে, স্বাধীনতা তখন ওরা সারেন্ডার করছে, অলরেডি তারা অস্ত্র জমা দিছে, ভারত পাকিস্তানিরা আমাদের কাছে সারেন্ডার করে অস্ত্র জমা দিয়ে তারা বন্দী হয়ে আছে। এই সময় মুক্ত সময়ে কামালের আব্বা, কামাল মাস্টারের আব্বা মকবুল চাচাকে তারা সন্ধ্যেবেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, ওই যে জানের পর ঘোনাপাড়ার পশ্চিমে যে জানের পরটা আছে, ব্রিজটা আছে, ওই কাছাকাছি নিয়ে যায় গুলি করে মারে। এটা একটা বড় স্মৃতি যে আমাদের আত্মীয় স্বজন গ্রামের মধ্যে একটি লোককে এইভাবে নিজের মারছে আমাদের গ্রামের মধ্যে। আর আশেপাশে তো ঘটছে, ইসলামপুরি ঘটছে, চড়ারহাটে ঘটছে, এরকম অহরহ আছে, অনেক স্মৃতি। সময় লাগবে, বিশেষ সংক্ষেপ সময় যেহেতু আমি অত বললাম না, তোমরা এগুলাকে ইতিহাস থেকে জানিয়ে নিবে। আরো সারা বাংলাদেশের ইতিহাস অনেক করুণ কঠিন ইতিহাস, এই স্বাধীনতার ইতিহাস। আপনার এলাকা বা গ্রামে কোনো বদ্ধভূমি আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। বললাম যে এখানে বদ্ধভূমি নাই, তবে একটা আছে ওই যে খুচরামপুরে, ওখানে অনেকগুলোকে লাইন করে মারছিল গুলি করে, সেই জায়গাতে ওখানে কিছু আছে। আর চড়ারহাটে আছে আর চোখগুলোতে মারছে, কিন্তু একই জায়গায় সকলকে রাখছে কিনা আমার ওটা জানা নাই। ওরা পৃথক পৃথক ভাবে মাটি দিয়েছিল যারা আত্মীয় স্বজন এবং কোথাও কোথাও করছে। আর বিরামপুরে হয়েছিল বদ্ধভূমি, ওরা মারতো। আর ওখানে বর্তমানে একটা রেঞ্জ অফিস যেটা আছে পুকুরের পাড়, রেঞ্জার অফিস, রেঞ্জার অফিস ওখানে এই দিক থেকে মুসলমানদেরকে, আওয়ামী লীগের নেতাদেরকে, যারা বাঙালি বলে দাবি করে স্বাধীনতা চায়, তাদেরকে ধরে ধরে নিয়ে যায় ওখানে মারতো। নবাবগঞ্জেও মারতো, গর্ত করে করে রাখতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রাখছে। তার মধ্যে বিরামপুরে বেশিরভাগ মানুষকে ওখানে নিয়ে রাখছে। আর চড়ারহাটে একটা, খুলনাপুরে একটা, এগুলা স্থানীয় জনগণেই তারা হয়তো পরবর্তীতে লাশগুলো কি কোনো রকম ছাপাইছে। বিজয় দিবস সম্পর্কে আপনার কোনো অনুভূতি আছে নাকি, বক্তব্য করুন। এটা একটা বিশাল প্রশ্ন। 9 মাস যুদ্ধ চলে, এই যে যুদ্ধের 9 মাসের শেষ প্রান্তে এসে স্বাধীনতা অর্জন হলো। স্বাধীনতা হবে হবে, আমরা বাঁচে আছি কি থাকবো না, আক্রমণ হচ্ছে, মানুষকে মারতেছি। বিজয় হওয়ার পরে বললাম যে মকুল ডাক্তার চাচাকে মারি দিল। এরকম অসংখ্য মানুষকে মারা হয়েছে, আফতাবুলকে মারা হয়েছে, কসিবুদ্দিনকে মারা হয়েছে, বর্তমান চেয়ারম্যান সবুজের সম্ভবত দাদা, এরকম অনেককে মারছে, বসন্তকে মারছে পোস্টমাস্টার আফতাবুলকে, তারপরে ওই দিকেও মারছে নবাবগঞ্জের দিকে। এমনি অবস্থায় সারা দেশে যখন
অস্থির অবস্থা, দেশ কমের সাথে যাবে। শুধু বিবিসি নিউজ, ছোট ছোট ট্রানজিস্টার, ওই বিবিসি নিউজ যতটুকু শুনতে পাই, বিবিসি বলে যে এই হয়ে যাচ্ছে, হবে, ভারত ইতিমধ্যেই সহায়তা করতেছে, ঢুকে পড়ছে আর্মিরা। যখন সরাসরি দেখলাম যে এই দিক দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে আর্মির, ভারতীয় আর্মির গাড়ি 3-4টা চলে গেল এবং হেলিকপ্টার, যুদ্ধ বিমান আমাদের বাজারের উপর দিয়ে গেছিল। সেদিন হাটের দিন ছিল, মাদ্রাসার ওখান মাদ্রাসা ছিল না, ওটার উপর দিয়ে ছোট মাদ্রাসা ছিল, অবশ্যই বড় আকারে ঘর ছিল না, ফাঁকা। উপর দিয়ে যখন গেল কাছাকাছি যা ওরা মহেশপুরে যা বিমানটা মারছিল, জঙ্গি বিমান থেকে তারা ভারতীয় বিমান এগুলা, কিন্তু ভুলক্রমে ওখানে যা মারছে আমাদের ওদের ভারতীয় সৈন্যদের উপরই ফেলেছে ভুলক্রমে। তো এই চিত্র বিজয় দিবস অর্জন হলো, স্বাধীনতার স্বাদ আমরা তখনই পেলাম। সমস্ত কষ্ট মানুষ ভুলে গিয়ে তখন ওই রেস কোর্সের আজকে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানে প্রায় 50 লক্ষ মানুষ বোধহয় সমবেত হয়েছিল সারা দেশ থেকে। মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, যুবক, জনতা সবাই সেখানে যা বঙ্গবন্ধুর ওখানে ভাষণ শুনছে এবং অস্ত্রগুলো জমা নিয়েছিল। এটাই একটা বড় স্মৃতি যে আমরা স্বাধীনতা দেখতে পাচ্ছি। 30 লক্ষ মানুষ কিন্তু দেখতে পায়নি, তারা মারা গেছে, পঙ্গু হয়ে আছে, কিন্তু তারা পরবর্তীতে মারা গেছে চিকিৎসা অভাবে। তা আমরা দেখতে পাইছি, এটা আমাদের সৌভাগ্য এবং বিশাল একটা অনুভূতি যে আমাদের 9 মাসে আমরা জঙ্গলে ধান খেতে, বিভিন্ন জায়গায় গর্তে লুকায় লুকায় থেকে তখন বেঁচে গেছি। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি, রোগ করে বড় ধরনের কোনো এরকম কিছু ঘটেনি। এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আনন্দের বিষয়। বিজয় দিবস এটা বিশাল ছিল, যে বিজয় দিবস এখন আমরা উদযাপন করি। প্রত্যেকটা বছর আমাদের বিজয় দিবস উদযাপন হয়, স্বাধীনতা দিবস উদযাপন হয়। বঙ্গবন্ধুকে দেখেছেন এবং মুক্তিযুদ্ধ শতককে দেখেছেন, সেই অনুভূতির আলোকে আপনার বর্তমান অনুভূতি ব্যক্ত করুন। আমি বঙ্গবন্ধুকে বললাম যে 3-3বার দেখছি। আরেকবার জয়পুরহাটে 73-এর নির্বাচনে গেছিলাম, কাদের রাজি সহ, মধুরা আপা। তো আমাদের সৌভাগ্য যে ওখানে যা আমরা শুধু হেলিকপ্টারে হাত দেখছি। আমরা ট্রেনটা যাতে দেরি হয়ে গেল, লাখো জনতার ভিড়, ওখানেও ভিড় ছেড়ে যেতে যেতে চলে গেছে। তো বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে 7.5 কোটি মানুষের মধ্যে প্রায় মানুষই 1%-2% বাদ দিলে সবাই সাড়া দিয়ে অস্ত্র হাতে নিয়েছিল, কি লাঠি ছোটা শক্ত। এমন একটা মানুষ ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে দেখার পর, বঙ্গবন্ধুকে পাওয়ার পর যে স্বাদ ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে 1975-এর 15ই আগস্ট নির্মমভাবে সব পরিবারে শেখ রেহানা হাসিনা বাদ দিয়ে বাকি 17-18 জন মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আমি এই জন্য বলি যে মানুষটা আমাদের জন্য এত কিছু করবে, আমরা তার জন্য কি করবো? তার কন্যা হয়তো বেঁচে আছে, তার জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধুর দোয়া করবেন এবং ওই স্মৃতিতে বারবার খুশি। তাকে আমরা রক্ষা করতে পারিনি, স্বাধীনতা অর্জন করছি তার দ্বারা, কিন্তু আমরা তাকে বাঁচিয়ে করতে পারি নাই। তার জীবদ্দশায় তাকে হত্যা হতে হয়েছে অল্প বয়সে। আরো 10-20 বছর বেঁচে থাকতে পারতো, আজকেও পারতেন, তার সাথীরা এখনো আছে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধকে জানি এবং বঙ্গবন্ধুকে জানি। শীর্ষক সেমিনার এবং সাক্ষাৎকার অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।